আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার 12ই জানুয়ারি, আজ তো বিবেকানন্দর জন্মবার্ষিকী। আর তার সাথে আজকে হচ্ছে আমি আজকে আমার দাদাকে মানে আমার জেঠুর ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো অনেক রান্না বান্না আছে, চলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করি যে কি কি রান্না বান্না আজকে করলাম, কি কি সারাদিনটা করলাম। তো চলো দেখা যাক। 22শে জানুয়ারি সোমবার হচ্ছে আমার দাদার বিয়ে। তো আমরা তো প্রচুর এক্সাইটেড হয়ে আছি দাদার বিয়ের জন্য। তো আজকে আমি কলকাতাতেই দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবো, কারণ দুর্গাপুর যাওয়ার আর টাইম হবে না দাদার, আর আমরাও 2-4 দিন পরে যাব দুর্গাপুর। তো সেই জন্য এখান থেকেই খাওয়াচ্ছি, কলকাতা থেকেই। তো আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য প্রথমে আমি সকালে উঠে আগে পায়েসটা বসিয়েছি, কারণ আমার মনে হয় যে আইবুড়ো ভাতে পায়েসটা মানে মেন একটা শুভ জিনিস, মঙ্গলের জিনিস। তো পায়েসটা প্রথমেই আমি সকালে উঠে আগে পায়েসটাই করে নিয়েছিলাম। আতপ চালটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে তারপরে দুধটা ফুটতে দিয়েছিলাম। ওইদিকে আতপ চালটাও দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ এলাচ একটু তেজপাতা এগুলো দিয়েছি, আর চিনিও দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আমি মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিয়ে ডালটা মানে ছুঁকে নেব আর কি। তো ভেজ ডাল ভাবলাম বানাবো প্রথমে, তারপর দেখলাম না অনেক তরকারি হবে, তো সেই জন্য এমনি ডালই বানিয়েছিলাম। আর তরকারির জন্য আলু পোস্ত বানাবো, কারণ আলু পোস্তটা আমার খুব ফেভারিট, আর আমার মনে হয় কেউ বাড়িতে এলে আলু পোস্তটাই সবাইকে আমার দিতে ভালো লাগে। তো আলু পোস্তটাই বানাবো, কারণ কি মশলা অনেক কিছু হবে, তো সেই জন্য আলু পোস্তটাই আমার মনে হয় ভালো হবে। তো এই যে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে আলুগুলো ছুলে রাখলাম, তারপরে আলুগুলো কেটে রাখলাম। আর এদিকে মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে যে এতগুলো রান্না কখন কি হবে, কিন্তু আস্তে আস্তে হয়ে গেছিলো। 3টে ওভেন ছিল, একটা করে করছিলাম, এদিকে মিক্সিতে বাটছিলাম, ওদিকে ভাজাগুলোও করে নিচ্ছিলাম। এরকম করতে করতে আস্তে আস্তে আমার 12:30 একটার মধ্যে রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছিলো। দাদা আসার আগেই আমার রান্না হয়ে গেছিলো। এই যে আলু পোস্তটা বসিয়েও দিয়েছি, শুকনো লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নতুন আলু তো এখন একটু বেশ একটু কাদা কাদা থাকে, তো ভালো করে ধুতে হয়। তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোটা দিইনি, এমনি শুধুই করেছিলাম। এদিকে নুন দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ওইদিকে মিক্সিতে আলু পোস্তটা বেটেও নিয়েছি, তারপরে জল দিয়ে আলু পোস্তটা বসিয়ে নিলাম। আর এদিকে ঘরের কিছু টুকটাক কাজগুলো ছিল সেগুলোই সারছিলাম, দাদা আসার আগে একটু যতটা পারা যায় করে নেওয়া যাক। তো এই যে একটা টেবিল ম্যাট কিনেছি, সেটাই পেরে দিলাম ওই টি টেবিলের মধ্যে। আর এদিকে সোফার কভারগুলো চেঞ্জ করতে হবে। আর দোলা দিদি একটা ক্যান্ডেল এনে দিয়েছিল ও বাইরে থেকে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম কবে করব, উদ্বোধন করব, তো সেই জন্য ইয়ে করিনি। ওই টেবিল ম্যাটটা পেতে তারপরে এদিকে কভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। বাড়িতে এলেই তখনই সব সোফার কভারগুলো পাতি, তাছাড়া পাতি না খুব একটা, পরিষ্কার করে রাখা ছিল। সেই সোফার কভারগুলোই পেতে তারপরে কুশনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তো কুশনগুলো দেওয়ার পর আর সানি এদিকে তো অফিস করছিল, ও সেদিন শুক্রবার ছিল, বাড়ি থেকে অফিস করছিল, তো জল তেষ্টা পেয়েছিল, তো ওই জন্য রান্নাঘরে গেল জল খেতে। আর এদিকে আমার একটু কাজও হচ্ছে, এদিকে আমার রান্না বান্নাও হচ্ছে। তো আলু পোস্তটা মোটামুটি হয়ে এসেছে। আলু পোস্তটা ওই পোস্তটা বাটা ছিল, তো পোস্তটা দিয়ে আলু পোস্তটা আমি নামিয়ে নিয়েছি। আর এই কড়াইটাতে মধ্যে ভাজাটা চাপিয়ে দিয়েছি। পালং শাক মানে পালং শাক করব, তো সেই জন্য শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছিলাম। তো পালং শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এদিকে পালং শাকটা বসিয়ে দিলাম। আর ভাজার মধ্যে আরও করব হচ্ছে আলু ভাজা করব, দেখি বেগুন ভাজা করব, বেগনি ভাজা করব, ফুলকপি ভাজা করব। তো সানি প্রথমেই বলে দিয়েছে যে আমি এত কিছু কিন্তু খাবো না, আমাকে একটু পাবদা মাছ দেবে, ও পাবদা মাছ খেতে ভালোবাসে, আর একটু মাটন দেবে, ওই দিয়ে আমি খেয়ে নেবো, আর কিছু খাবো না। এগুলো সবই দাদাকেই দেবে তুমি। বললাম ঠিক আছে চলো, একদিনই তো আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিতে মন চাই।
আর সেই ছোটোবেলাকার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই যখন আমরা ছোট ছিলাম, যখন দাদা মৌরিগ্রামেই থাকতো, তখন হয়তো অনেক অনেক বছর যখন ছুটি পেত তখন যেত। তো সেই কথাগুলো মনে পড়ছে। আমরা প্রচুর এক্সাইটেড থাকতাম। তো দাদা এসে কুইজ-টুইজ বানাতো, কুইজ করতো। আর অনেক দিন পর পর যেত, তো সেজন্য আমাদের সেই দিনকার কথাগুলো সে এখনও স্মৃতি হয়ে মানে চোখের সামনে জ্বলজ্বল করছে। আর আমার কাকার মেয়েও রিমা, সেও আমার থেকে 7 দিনের ছোট। তো আমরা সেই জমজের মতোই ছিলাম। আমরা সেই একসাথেই পড়াশোনা করেছি, একসাথেই কলেজে পড়েছি। তো সেগুলোর দিনগুলোর কথা মনে পড়ে। এখন খুব একটা বিয়ের পর হয়তো আর দেখা সাক্ষাৎ হয় না। ওই মাঝে মধ্যে যাই, যখন ও টাইম পায় তখন হয়তো আমি পাই না, বা আমি যখন যাই তখন ও পায় না। তো সেই জন্য আমিও অনেক দিন পর দেখা হবে এই বিয়ের সময়তেই। তো এই জন্য প্রচুর মজা মানে আনন্দ হচ্ছে মনে মনে, যে কবে যাব, কবে বিয়ের তারিখটা তাড়াতাড়ি চলে আসবে, সবার সাথে দেখা হবে, আত্মীয় স্বজন পিসিরা সবাই আসবে। তো এই যে পাবদা মাছগুলো হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছিলাম। আর এই যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সাথে, পাবদার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, মানে সর্ষের তেল, এটা আমার মনে হয় খুব ভালো যায়। আর সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম। ফোড়নে তো কালো জিরে দিয়েছিলাম। তো পাবদা মাছটা সত্যি খুব ভালো লাগে, আমারও ভালো লাগে খেতে। আর লাস্ট পাতে আমার মনে হয় যে একটু চাটনি হলে মন্দ হয় না, কারণ চাটনিটা তো বাঙালির একটা খুব ভালো, মানে লাস্ট পাতে মনেই হয় চাটনি। তাছাড়া তো পায়েস, মিষ্টি এগুলো আছেই, দইও আছে সাথে। তো তার সাথে চাটনিটাও আমার মনে হয় লাগবে। আর এবার আর হয়ে এসেছে, ভাতটাও ওইদিকে আমি বসিয়ে দিয়েছি। এবার যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে মেন মটন। তো মাটনের জন্য আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে আলুগুলো তুলে নিয়েছি। আর তেলের মধ্যে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। মাটন ওই 750 মতো ছিল। তো আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। আর একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনিটা দিলে ভালো রং আসে মাটনের মধ্যে। তো চিনি দিয়েছি। আর এদিকে সমস্ত গুঁড়ো মশলা, যেগুলো আমাদের রোজকার জীবনে লাগেই, নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো তো লাগেই। তো মাটনের মধ্যেও একটু পরিমাণ হয়তো বেশি লাগে। আর মাটনটা আমি আজকে ম্যারিনেশন করে রাখিনি, মাটনটা আমি করেছিলাম আজকে একটু প্রেশার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। কারণ কি অনেকটাই মাটন ছিল, আর তাছাড়া এই কড়াই মানে কষার পর মাটনটা প্রেশার কুকারে দেওয়া হবে না, মানে অনেকটা প্রেশার কুকারটা আমার অতটা বড় নয়। সেই জন্য আমি আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে তারপরে মাটনটা দিয়ে আলু টালু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মাটনে অনেকটা টাইম লাগে, কষতেও টাইম লাগে, সেদ্ধ হতেও প্রচুর টাইম লাগে। তো এই মাটনটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না মানে হয়ে যাবে। এই যে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, মাটনে একটু টক ভাব আসলে তবে আমার মনে হয় ভালো হয়। তো এই যে মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো জলটা আলাদা রেখেছিলাম, আলাদা করে স্টকটা যেটা। তো এদিকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়েছিলাম। ভালোভাবে জলটা দেওয়ার পর মাটনটা তো সেদ্ধ হতে টাইম লাগবে, ততক্ষণই দাদা চলে এসেছিলো মাটনটা হতে হতে। তারপরে দাদাকে একটু প্রথমে তো এমনি এমনি বসতে বললাম, জল টল দিলাম, তারপরে খাওয়া দাওয়া একটু পরে স্টার্ট করেছিল। তো তখন ওই 12টা সাড়ে 12টার মতো বাজছিল। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টেবিল ম্যাটগুলো এবার পেতে নিচ্ছি, কারণ দাদা চলে আসার কথা আছে। তো এলে পরেই আমি খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে এলে পরে, সেই জন্য আমি টেবিল ম্যাটগুলো পেতে নিলাম। আর ওই যে ক্যান্ডেলটা বললাম, যেটা আমার দোলা দিদির ননদ এনে দিয়েছিল, সেই ক্যান্ডেলটা জ্বালালাম। তো মানে গন্ধটা খুব সুন্দর। তো বেশ ঘরের মধ্যে ক্যান্ডেলটা জ্বালালে বেশ গন্ধটা বেশ ভালো ওঠে। তো সেই জন্য আজকে দিয়েই উদ্বোধনটা করলাম, যে আজকে একটা ভালো দিন, শুভ দিন, চলো আজকে এই ক্যান্ডেলটা জ্বালানো যাক। বেশ ভালো লাগছিল, রিফ্রেশমেন্ট লাগছিল। ঘরটা একটা বেশ সুন্দর মানে ইয়ে হয়ে গেল। এই যে আমার রান্না বান্না মোটামুটি সব রেডি হয়ে গেছে। মিষ্টি,
দই, পায়েস, ভাজা, তারপরে মাছ, মাংস সবই রেডি। দাদাকে বসিয়ে দিয়েছি খেতে। তো দাদাকে বললাম ভালো করে খেয়ে নাও। দাদা তখন এসে সবে পৌঁছেছে, একটু মিষ্টি জল খাইয়ে দাদাকে খেতে বসে দিয়েছি। তো চলো আমরাও খাওয়া দাওয়া স্টার্ট করি। তো এখানে ব্লগটা আমি শেষ করছি। ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। দেখা হবে পরের কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের সব শরীরের খেয়াল রেখো। টাটা।